যুক্তরাষ্ট্রে যেতে এবার 2 ক্যাটাগরিতে জামানত গুনতে হবে সর্বোচ্চ 18 লাখ টাকা। ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ সহ 25 দেশ। যশোর নির্বাচনে 39টি কেন্দ্রের মধ্যে 11টির ফল ঘোষণা। ভিপি পদে ছাত্রদল, এজিএসে এগিয়ে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। প্রশাসন একটি দলের দিকে ঝুঁকে পড়েছে, অভিযোগ ডাক্তার তাহিরের। পাতানো নির্বাচন নিয়ে সন্দেহ। ইইউ প্রতিনিধি দলের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক। দলগুলোর আন্তরিকতায় নির্ভর করবে গণভোট ও সংস্কারের কাঙ্ক্ষিত সুফল, বলছেন বিশ্লেষকরা। রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনার তাগিদ। দীর্ঘ বিরতির পর 22 জানুয়ারি থেকে চালু হচ্ছে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট। আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্যে নতুন দিগন্তের আশা। এবং ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের পয়েন্ট কাটবে আইসিসি। খবর ক্লিক ইনফোর। বিসিবির দাবি এখনো কিছু জানায়নি নিয়ন্ত্রক সংস্থা। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শামীমা শাম্মী। যুক্তরাষ্ট্রের ভিসা পেতে এবার গুনতে হবে বিশাল অঙ্কের জামানত। ট্রাম্প প্রশাসনের বিতর্কিত ভিসা বন্ড তালিকায় এবার যুক্ত হলো বাংলাদেশ সহ 25টি দেশ। এর ফলে ব্যবসা কিংবা ভ্রমণের উদ্দেশ্যে B1 ও B2 ভিসা পেতে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের সর্বোচ্চ 18 লাখ টাকা পর্যন্ত জামানত দিতে হবে। আগামী 21 জানুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে এই নিয়ম। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ। অভিবাসন প্রত্যাশীদের স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে যাওয়ার পথ আরও কঠিন ও ব্যয়বহুল হয়ে উঠল বাংলাদেশিদের জন্য। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের ভিসা বন্ড বা জামানত বাধ্যতামূলক এমন তালিকায় নতুন করে আরও 25টি দেশের নাম যুক্ত করেছে, যেখানে বাংলাদেশ সহ আফ্রিকা ও লাতিন অঞ্চলের দেশগুলো অন্তর্ভুক্ত আছে। এ নিয়ে তালিকায় মোট দেশের সংখ্যা এখন 38টি। ট্রাম্প প্রশাসনের দাবি, যেসব দেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে থেকে যাওয়ার প্রবণতা বেশি, মূলত তাদের ওপর নিয়ন্ত্রণ আনতেই এই কড়াকড়ি। পররাষ্ট্র দপ্তরের নতুন নির্দেশনা অনুযায়ী ব্যবসা ও পর্যটন বা B1 B2 ভিসার ক্ষেত্রে কার্যকর হবে এই বন্ড। আবেদনকারীর প্রোফাইল ও সাক্ষাৎকারের ভিত্তিতে 5,000, 10,000 কিংবা $15,000 পর্যন্ত জামানত নির্ধারণ করা হবে। ট্রেজারি বিভাগের অনলাইন প্ল্যাটফর্ম pay.gov এর মাধ্যমে জমা দিতে হবে অর্থ। ভিসা প্রত্যাখ্যান হলে বা ভ্রমণকারী নির্ধারিত সময়ে নিজ দেশে ফিরে এলে এই জামানত ফেরত পাবেন। তবে কেউ ভিসার শর্ত লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রে থেকে গেলে তার পুরো অর্থই কেটে রাখবে মার্কিন সরকার। 2026-এর শুরুতেই ট্রাম্প প্রশাসনের এমন কঠোর অভিবাসন নীতি শুধু বাংলাদেশের নয়, বরং দক্ষিণ এশিয়ার ভ্রমণকারীদের মধ্যেও সৃষ্টি করেছে গভীর উদ্বেগ। মধ্যবিত্ত, পর্যটক ও ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের জন্য এই নিয়ম বড় এক প্রতিবন্ধকতা বলে মনে করা হচ্ছে। বিশেষ করে সপরিবারে ভ্রমণের খরচ এখন নাগালের বাইরে চলে যাওয়ার শঙ্কায় ভিসা প্রত্যাশীরা। আব্দুল আহাদ, এখন, যুক্তরাষ্ট্র। রাতভর নানা জটিলতার পর ওএমআর মেশিনে চলছে যশোর নির্বাচনের ভোট গণনা। এখন পর্যন্ত 11 কেন্দ্রের ফলাফলে ভিপি পদে এগিয়ে ছাত্রদল, ছাত্র অধিকার ও সাধারণ শিক্ষার্থী সমন্বয়ে ঐক্যবদ্ধ নির্ভীক জোবিয়ান প্যানেল এবং জিএস ও এজিএস পদে এগিয়ে ছাত্র শিবির সমর্থিত প্যানেল অদম্য জোবিয়ান ঐক্য। বিস্তারিত জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, জানাবেন এখন পর্যন্ত কয়টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে আর সবশেষ পরিস্থিতি কি দেখছেন? সামনে আপনি বলেছেন 11টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, এখন আরও কিছু কেন্দ্রের একসঙ্গে 3টি কেন্দ্রের ফলাফল গণনা করা হচ্ছে। এবং যে চিত্রটি আমরা আসলে এখানে দেখছি, যে বিশেষ করে ভিপি পদে চরম লেভেলের একটি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এবং এই যে প্রতিদ্বন্দ্বিতা, এখানে আমরা যখন দেখছি বিভিন্ন কেন্দ্রের যখন ফলাফল ঘোষণা করা হচ্ছে, যখন দেখছি ছাত্র শিবিরের ভিপি প্রার্থী এগিয়ে যাচ্ছে, তখন
ছাত্র শিবিরের যারা একদিকে বসে আছে তারা এখানে উচ্ছ্বাস প্রকাশ করছেন। যখন ছাত্র দলের কেউ এগিয়ে যাচ্ছেন তখন আমরা দেখছি তাদেরকে উল্লাস করতে, এবং সব মিলিয়ে একটি উৎসব মুখর পরিবেশে যে নির্বাচন বলতে যাকে বোঝায়, এবং আজকে ফলাফল গণনার এই যে সময়টা এবং এই পরিবেশটা সেটি কিন্তু তারই প্রমাণ। এবং আমি যদি একটু বিষয় বলি, আমরা যে বিষয়টি দেখেছি যে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি মানে খুবই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, কিন্তু জিএসএ জিএস অন্য বেশিরভাগ পদেই আমরা দেখছি যে ছাত্র শিবিরের প্যানেল এগিয়ে রয়েছে। এছাড়া আমরা দেখছি যে পরিবহন সম্পাদক পদেও হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে ছাত্রদলের সঙ্গে ছাত্র শিবিরের প্যানেলের, এবং সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে সেখানে আমরা দেখছি যে বেশ বড় ব্যবধানে ছাত্রদলের যিনি প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন। এবং যে চিত্রটি আসলে বলতে হয়, আমরা দেখছি যে এই যে ফলাফল ঘোষণাটি হচ্ছে, আমরা জানি যে ইতোমধ্যেই কিন্তু 11টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে, আরও বাকি রয়েছে অনেকগুলো, কারণ আমরা জানি যে 38টি মোট কেন্দ্র একটি হল সংসদের, তো সেটি আমরা এখানে হিসেবে নিয়ে আসছি না, সেটি পরে আলাদা করে ঘোষণা করা হবে। তবে 38টির মধ্যে কেন্দ্রীয় সংসদের 11টি ঘোষণা করা হয়েছে এবং বাকিগুলোর গণনার কাজ কিন্তু ইতিমধ্যে চলছে। এবং আমরা এটি দেখলাম যে ভিতরের চিত্র যেখান থেকে ফলাফল ঘোষণা করা হচ্ছে এবং গণনা করা হচ্ছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ, কিন্তু এর বাইরের দৃশ্যটাও যদি আমরা বলি যে বাইরে কিন্তু এলইডি স্ক্রিন রয়েছে, সেখানে বড় পর্দায় বিভিন্ন জায়গায় একাধিক জায়গায় সেটি রয়েছে, এবং সেখানে বিভিন্ন প্যানেলের এবং সমর্থকরা কিন্তু তারা রয়েছেন, তারা কিন্তু সেখানে সবশেষ তথ্যটা তারাও বাইরে থেকে জানবার চেষ্টা করছেন, সেখানেও একরকম উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। তো সামনে এই ছিল আমার কাছ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গণনার সবশেষ তথ্য। যশোর নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন ফরহাদ বিন নূর। এর আগে রাতে ওএমআর মেশিনের ত্রুটি আর ম্যানুয়ালি ভোট গণনায় হেরফেরে বন্ধ থাকে মধ্যরাত পর্যন্ত ভোট গণনা। পরে প্রার্থীদের সঙ্গে বৈঠক করে রাত 1:45টায় শুরু হয় আবারও গণনা। আরও জানাচ্ছেন আতিক মেজবা লগ্ন। যশোর 20 বছরের অপেক্ষার অবসান, নানা নাটকীয়তা পেরিয়ে অবশেষে উৎসব মুখর পরিবেশে অধিকার আদায়ের ভোটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দিনভর ভোট উৎসবে অংশ নেন মোট 11,833 জন শিক্ষার্থী, যা মোট ভোটারের প্রায় 2/3। তাই দিন শেষে ছিল ফল ঘোষণার প্রতীক্ষা। সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে 6টি ওএমআর মেশিনে শুরু হয় ভোট গণনা। একই ব্যালটের 3টি পাতা দিয়ে আরও 3টি মেশিনে যাচাই করা হয় ফল। তবে যাচাইয়ে একটি ভোটের পার্থক্য ধরা পড়ায় জটিলতায় পড়ে নির্বাচন কমিশন। কারণ বুঝতে না পারায় সাময়িকভাবে স্থগিত করা হয় গণনা। উদ্ভূত পরিস্থিতিতে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। ভিপি এবং জিএস ক্যান্ডিডেটরা একটু ভাইস চ্যান্সেলর কনফারেন্স রুমে যাবেন, আর সবাই আমরা এখানে থাকবো। গলদ খুঁজতে ভিপি ও জিএস প্রার্থীদের নিয়ে জরুরি বৈঠকের ঘোষণা দেয় নির্বাচন কমিশন। মঙ্গলবার রাত 10টার দিকে ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসে কমিশন। দীর্ঘ বৈঠক শেষে পরবর্তী সিদ্ধান্ত জানান প্রার্থীরাই। একটা দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে আমরা শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে একমত হই যে এখন যে ভোট গ্রহণটা হবে সেটা শুরু হবে হচ্ছে একটা মেশিন ধরে আমরা ম্যানুয়ালি এবং মেশিনে দুইভাবেই ভোট গণনার মধ্য দিয়ে অ্যাকুরেসিটা যাচাই করব, এবং যাচাই করার মধ্য দিয়ে যদি আমরা একমত হতে পারি এবং যদি একটা সঠিক ফলাফল আসে, তাহলে সেই মেশিন ধরেই পরবর্তীতে প্রত্যেকটা কেন্দ্রের ফলাফল গণনা করা হবে। মঙ্গলবার রাত পেরিয়ে সকাল হলেও শেষ হয়নি ওএমআর মেশিনের পরীক্ষা। আতিক মেজবা লগ্ন, এখন ঢাকা।
প্রশাসন একটি দলের দিকে ঝুঁকে পড়েছে অভিযোগ করে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। সকালে রাজধানীর বসুন্ধরা কার্যালয়ে জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ শেষে এই আশঙ্কার কথা জানান তিনি। বলেন, আবারও পাতানো নির্বাচন হলে দেশ ধ্বংসের দিকে যাবে। এনসিপিকে 10টি আসন দেওয়ার খবর অসত্য জানিয়ে ডাক্তার তাহির বলেন, 11 দলীয় জোটের নির্বাচনী আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা শিগগিরই দেওয়া হবে। এবারের নির্বাচনে ইইউ প্রতিনিধিরা সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে বলেও জানান তিনি। যদি আগামী নির্বাচনটি অবাধ এবং সুষ্ঠু না হয়, নিরপেক্ষ না হয়, তাহলে ক্রাইসিস কিন্তু শেষ হবে না। ক্রাইসিস আবার নতুন করে তৈরি হবে এবং এটা আরও গভীরতর হবে। 1-2 সপ্তাহ ধরে বাংলাদেশে সরকার এবং আমাদের ল এনফোর্সিং অথরিটি যারা আছে, ইনক্লুডিং সেনাবাহিনী, যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে কিনা। সরকার প্রস্তাবিত হ্যাঁ ভোটের পক্ষে জামায়াতের অবস্থান স্পষ্ট। তবে এই বিষয়ে বিএনপি স্পষ্ট করে কিছু না বললেও ঐকমত্য কমিশনে যেসব বিষয়ে একমত হয়েছে সেগুলো বাস্তবায়নে বিএনপি কাজ করবে বলে জানিয়েছে দলটি। তবে হ্যাঁ ভোট জয়ী হওয়ার পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনও জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন সানি মৃধা। তুমি হারাবার ব্যথা জানে পলাশির প্রান্ত। রক্তেরাঙা পলাশের মতো লাল হয়েছিল যার রক্তে রাজপথ। কি চেয়েছিল সেই আনাস? 24-এর একজন অকুতোভয় যোদ্ধা, একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে আমাদের সন্তানরা শহীদ হয়েছিল। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ কেমন হবে, রাজনীতিতে বিদ্যমান সব পক্ষ মিলে তার রূপরেখা আঁকতে এই ফরেন সার্ভিস একাডেমির আলোচনা পর্ব ছিল দীর্ঘ। কিছু দ্বিমত তো ছিলই, কিন্তু জরাগ্রস্ত এই রাষ্ট্রকে নতুনদের স্বপ্নের কাছাকাছি পৌঁছাতে এখানেই ঐক্যমত্যে আসে মৌলিক 48টি বিষয়। এর জন্য তৈরি দলিল জুলাই সনদে লিপিবদ্ধ হয় আগামীর বাংলাদেশে আর স্বৈরাচার ফিরবে না। এই সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। উচ্চকক্ষে থাকবে প্রাপ্ত ভোটের অনুপাতের সকল দল পক্ষের অংশগ্রহণ। ইচ্ছে মতো করা যাবে না সংবিধানে কাটাছেঁড়া। দুর্নীতি উপড়ে ফেলার জন্য প্রতিষ্ঠিত দুর্নীতি দমন কমিশন কাজ করবে সত্যি স্বাধীনভাবে, কারণ এই কমিশন নিয়োগে থাকবে সংসদের সকল দলের অংশগ্রহণ। দলীয় বিবেচনা নয়, মেধার ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হবে প্রশাসন পরিচালনাকারী কর্মকর্তাদের, কারণ সরকারি কর্ম কমিশনও হবে নির্দলীয়। একইভাবে নির্বাচন কমিশনের নিয়োগও হবে সকল দলের ঐক্যমত্যে। কিন্তু হাজারো ছাত্র জনতার লাশ, 20,000-এর বেশি আহতের রক্তে মাড়িয়ে আসা এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে যে গণভোট, সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোর অবস্থান কি? শুরুতে গণভোট জাতীয় নির্বাচনের আগে হওয়ার ব্যাপারে জামায়াত সহ 8 দল আন্দোলন করলেও পরবর্তীতে একই দিনে জাতীয় গণভোট মেনে নেয় তারা। তবে অভিযোগ আপত্তি থাকলেও হ্যাঁ ভোটের পক্ষে জামায়াতের অবস্থান স্পষ্ট। আমরা হ্যাঁ ভোটের পক্ষে তো অবশ্যই, যেহেতু আমরা সংস্কারের পক্ষে, আমরা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে। এটা জনগণের আকাঙ্ক্ষা বলেই আমরা হ্যাঁ ভোটের পক্ষে, জনগণ এটা চাই বলে আমরা হ্যাঁ ভোটের পক্ষে। তাহলে তো হবে না। এখন যদি কিন্তু বিএনপির অবস্থান কি? তারা কি গণভোটের পক্ষে প্রচারণা চালাবে? গণভোটের ব্যাপারে সচেতনতা তো পলিটিক্যাল পার্টির দায়িত্ব না, সরকারের দায়িত্ব সেটা। জুলাই সনদের মধ্যে অনেক কিছুতে আমাদের অবজেকশন আছে, আবার অনেক কিছুতে আমরা অ্যাগ্রি করেছি। যেগুলো অ্যাগ্রি করেছি অবশ্যই সেগুলো বাস্তবায়ন করবো আমরা। দলের নির্বাচনী যে ইশতেহার আছে, আমরা নির্বাচনী দলের যে প্রোগ্রাম আছে, এগুলো জনগণকে যাচ্ছে এবং সেটা প্রচার করছি আমরা। এই বিশেষজ্ঞকে প্রশ্ন করেছিলাম, রাজনৈতিক দলগুলো আন্তরিক না হলে কি গণভোটের কাঙ্ক্ষিত ফলাফল আসা সম্ভব? সেক্ষেত্রে রাষ্ট্র সংস্কারের যে স্বপ্ন, সেটা কতটা ঝুঁকিতে? হ্যাঁ ভোটে জয়যুক্ত হওয়াটা একটা অপরচুনিটি তৈরি করবে, কিন্তু হ্যাঁ ভোটে জয়যুক্ত হলেই যে সব কিছু একদম চেঞ্জ হয়ে যাবে তা না। তার পরবর্তীতে এটার বাস্তবায়ন, আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে, আমরা আশা করছি তাদের আচার ব্যবহার, আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি আছে, সেইটাতে একটা পরিবর্তন হবে।
যদিও সরকারিভাবে গণভোটের পক্ষে প্রচারণা চালাতে দেখা যাচ্ছে গান, তথ্যচিত্র ও ভ্রাম্যমাণ বিশেষ গাড়ির মাধ্যমে, কিন্তু এর মাধ্যমে গণভোটের গুরুত্ব কতটা প্রান্তিক মানুষের কাছে পৌঁছাবে তা সময় বলে দিবে। সানি মৃধা, এখন, ঢাকা। সংসদীয় 4টি আসন নিয়ে সীমান্তবর্তী দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহ। খুলনা বিভাগের এই জেলায় মোট উপজেলা 6টি। এই আসনের ভোটার 15 লাখের ওপর। নবগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা এই জেলার মানুষের প্রধান আয়ের উৎস কৃষিকাজ। তবে এলাকায় দিন দিন বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। আছে রাজনৈতিক সহিংসতার ঘটনাও। আসছে নির্বাচন ঘিরে ঝিনাইদহের ভোটারদের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন গালিব ইবনে রিয়াজ। গালিব, জানাবেন আপনি এখন যে আসনে অবস্থান করছেন এই অঞ্চলে প্রার্থীদের কাছে ভোটারদের প্রত্যাশা কী, আর জনগণের সেবা সহ কাঠামোগত কি সমস্যা আছে? এখন আমি আছি ঝিনাইদহ 1 আসনে। এটি হচ্ছে শৈলকুপা যে উপজেলাটি রয়েছে, এই উপজেলাকে ঘিরেই এই 1 আসন। আর যে জায়গাটিতে আমি অবস্থান করছি সেটি হচ্ছে ভাটই বাজার। এটি ধুৎসর ইউনিয়নের অন্তর্গত। আমি এখানে আসতে গিয়ে এর আগে আমি ঝিনাইদহ সদরে ছিলাম, এরপরে যখন আমি এই ইউনিয়নটিতে আসলাম তখন দেখলাম যে এখানকার রাস্তাঘাটের অবস্থা একেবারেই নাজেহাল। এখানে এসে যখন আমি এখানকার যারা স্থানীয় যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞেস করার পরে তারাও একই কথাই বলছে যে এই বাজার, ভাটই বাজার থেকে কিংবা এই ইউনিয়নের মধ্যে আরও যেই আঞ্চলিক সড়ক যেগুলো রয়েছে গ্রাম থেকে, প্রায় 264টির মতো গ্রাম রয়েছে এই শৈলকুপা উপজেলার মধ্যে, সেই গ্রামের সাথে গ্রামের যে সংযোগ সেটির অবস্থা একেবারেই নাজেহাল অবস্থা। তাই এখানকার যারা স্থানীয়রা আছেন তাদের অন্যতম বড় যে দাবি সেটি হচ্ছে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি এই অঞ্চলের প্রার্থী নির্বাচিত হবেন না কেন তিনি যেন এই বিষয়টির দিকে নজর দেন। আমি যদি বলে রাখি যে আসছে নির্বাচনে এই শৈলকুপা 1 আসন থেকে সদ্য অ্যাটর্নি জেনারেল থেকে পদত্যাগ করা মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বিএনপির হয়ে এই আসনে নির্বাচন করবেন, আর তার বিপরীতে জামাত থেকে যিনি নির্বাচন করবেন তিনি হচ্ছেন শৈলকুপা উপজেলার জামাতের আমির মতিউর রহমান। তিনি এই আসন থেকে নির্বাচন করবেন। এছাড়াও ইসলামী আন্দোলনের যিনি প্রার্থী ছিলেন তার মনোনয়ন এখানে বাতিল ঘোষণা করা হয়েছে, কারণ তার বৈধতা পায়নি মনোনয়নের। আর এছাড়াও এনসিপির একজন প্রার্থী রয়েছেন। সবকিছু মিলিয়ে এখানকার যে রাজনৈতিক ভোটের যে আবহ সেটি আমি এখন এখানে এসে তেমন একটা দেখিনি, যেটি আমি ঝিনাইদহ 4 আসনে দেখেছিলাম। এখানকার মানুষের সবথেকে বড় যেই অভিযোগ সেটি হচ্ছে যেহেতু অধিকাংশ মানুষ এখানকার কৃষি নির্ভর, তাই তারা বলছেন যে তারা যেন ন্যায্য মূল্যে এখানে সারটা পেতে পারেন, এবং একই সাথে যেহেতু শিল্প কারখানা একেবারে নেই বললেই চলে, তাই শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। তাই এই বিষয়টির দিকেও নজর দেওয়ার দাবি রাখছেন এখানকার যারা স্থানীয় মানুষ রয়েছেন তারা। এছাড়াও স্বামী আজকে বিকেল 4:30টায় আমরা ঝিনাইদহ সদর থেকে যারা রাজনীতিবিদ রয়েছেন এখানকার বিভিন্ন দলের তাদের সঙ্গে কথা বলবো, একই সঙ্গে তাদেরকে প্রশ্ন করবেন এই এলাকার ভোটাররা, জানবো ভোটারের ইশতেহারে তাদের কথা। সেই অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের 3য় দিনের কার্যক্রম চলছে। এখন পর্যন্ত 11 জন আপিল দায়ের করেছেন। আগের দুদিনে আপিল করা হয় 164টি। আপিলের প্রথম 2 দিন 164টি আবেদন জমা পড়ে। আপিল আবেদন গ্রহণ চলবে আগামী 9 জানুয়ারি পর্যন্ত। মনোনয়ন গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দাখিল করা আপিল 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত নিষ্পত্তি করবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে 20 জানুয়ারি। এদিকে ছোটখাটো ভুলের জন্য যাদের মনোনয়ন বাতিল হয়েছে আপিলে ফিরে পাওয়ার আশা করেন বিভিন্ন দলের প্রার্থীরা। এছাড়াও নিজ অঞ্চলে আপিলের সুযোগ পেলে হয়রানি কম হতো বলেও মন্তব্য করেন অনেকে। 10 তারিখে হিয়ারিং হবে, ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী এটা গ্রহণ হয়ে যাবে। যেই ডিস্ট্রিক্টেরটা বা যেই বিভাগে করলেও শেষ হইতো, আমরা ময়মনসিংহ বিভাগে শেষ করে দিত, তাহলে আমাদের জন্য সুবিধা হইতো। আমাদের এলাকায় এটা যদি সমাধান করার মতো
সমাধান করার মতো যদি একটা সিস্টেম থাকতো, তাহলে আমরা আজকে পঞ্চগড় থেকে হিমালয় কন্যা এত দূর থেকে আমাদেরকে আসে এখানে আপিল করার জন্য যে হয়রানিটা হচ্ছে, এটা অতীব দুঃখজনক একটা বিষয়। দীর্ঘ বিরতির পর 22 জানুয়ারি ফের খুলতে যাচ্ছে ঢাকা করাচি আকাশপথ। যদি টেকসইভাবে এই রুট পরিচালনা করা যায়, তবে আঞ্চলিক যোগাযোগ, ব্যবসা ও যাতায়াতে এই ফ্লাইট নতুন দিগন্ত তৈরি করতে পারে বলে মত বিশেষজ্ঞদের। তবে সেক্ষেত্রে আসন্ন নির্বাচনের ওপর এই রুটের নির্বিঘ্ন চলাচলও অনেকাংশে নির্ভর করছে। আরও জানাচ্ছেন তানজিলা খান মিম। দুই দেশের মধ্যকার রাজনৈতিক সম্পর্ক, কম যাত্রী চাপ এবং নিরাপত্তাজনিত কারণে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে আকাশপথের অন্যতম ব্যস্ত ঢাকা করাচি রুট ফ্লাইট। সম্প্রতি দুই দেশের বাণিজ্যিক ও কনস্যুলার আলোচনায় নতুন করে বিমান যোগাযোগের বিষয়টি গুরুত্ব পাওয়ায় নতুন ভাবনার দুয়ার উন্মুক্ত হয়। দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে 22 জানুয়ারি ফিরছে এই রুটটি। সপ্তাহে অন্তত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলবে 2টি ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলছে, দীর্ঘ 13 বছর পর এই রুটটি চালু হলে দুই দেশের যাত্রীরাই লাভবান হবে, বাড়বে দুই দেশের ব্যবসায়িক সম্পর্কের পরিধিও। একটা রুট চালু করতে গেলে অনেক কাজ থাকে, সেই কাজগুলো চলতেছে, চলমান আসছে এখন পর্যন্ত। এতদিন কোনো ফ্লাইটই ছিল না ঢাকা করাচির মধ্যে, ওই দিক থেকেও ছিল না, আমাদের এই দিক থেকেও ছিল না। তো অবশ্যই তো যদি হয় উভয় দেশই উপকৃত হবে। তবে সেক্ষেত্রে এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, এই রুট সচল রাখতে স্থায়ী চাহিদা, প্রতিযোগিতামূলক ভাড়া এবং নিরাপত্তা নিশ্চয়তার প্রয়োজন রয়েছে। প্রাথমিক আগ্রহ থাকলেও নিয়মিত যাত্রী প্রবাহ ধরে রাখতে এয়ারলাইন্সগুলোকে রুট ম্যাপ, মার্কেটিং ও ট্রানজিট কানেকশন শক্তিশালী করতে হবে। তাদের ফ্লাইট পরিচালনার জন্য কি ধরনের এয়ারক্রাফট তারা ইউজ করবে, কত প্যাসেঞ্জার হবে বা কি ধরনের প্যাসেঞ্জার হবে, সেগুলো একটু মূল্যায়ন করা, সেগুলো ভিজিট করা দরকার। এগুলো যদি মূল্যায়ন না করে যদি করা হয়, তাহলে আমরা অতীতে দেখেছি অনেক রুট শুরু করে আবার বন্ধ করে দিতে হতো। সেই রকম পরিস্থিতি কিন্তু একটা এয়ারলাইনের জন্য একটা ভালো বার্তা দেয় না। এই বিশেষজ্ঞ আরও বলেন, বাংলাদেশে আসন্ন নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের সঙ্গে কূটনীতিক সম্পর্কের ওপর নির্ভর করছে নিরবচ্ছিন্ন ঢাকা করাচি বিমান চলাচল। বিমানই ভালো বলতে পারবে তারা কেন এই সময়টাকে বেছে নিল, এই সময়টা বেছে নেওয়ার কারণ কি। তো কাজে এইটা কিন্তু যদি কমার্শিয়াল কারণকে যদি না করা হয়, জাস্টিফাই না করা হয়ে থাকে, তাহলে এটা আমার মনে হয় না খুব একটা ভালো ডিসিশন। এর আগে বছরের প্রথম দিকেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ঢাকা করাচি রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি CAA। তানজিলা খান মিম, এখন, ঢাকা। জাতীয় নির্বাচন ঘিরে উত্তপ্ত ভোটের মাঠ, পিছিয়ে নেই নারীরাও। নারীদের ভোট পরিবর্তন করতে পারে সমীকরণ। বগুড়ার নারী ভোটাররা বলছেন, সহিংসতা ও বিশৃঙ্খলা নারীদের ভোটে অংশগ্রহণে অনাগ্রহের কারণ। এছাড়া নারীর উন্নয়ন, নিরাপত্তা, ন্যায্য মজুরি আর নারী শিক্ষার উন্নয়নে কাজ করবেন এমন নেতৃত্ব চান ভোটাররা। আরও জানাচ্ছেন মাজিদুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার মোট 30 লাখ ভোটারের বেশিরভাগই নারী। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে নারী ভোটারদের রাজনৈতিক সচেতনতা কম থাকায় ভোট প্রদান করেন পরিবারের পুরুষ সদস্যের পরামর্শে। নারীর অগ্রযাত্রায় বাড়াতে হবে তাদের রাজনৈতিক সচেতনতা। ভোট প্রদান করতে হবে নিজ মতামতের ভিত্তিতেই, তবেই নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে বলে জানান সচেতন নারী ভোটাররা। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের রাজনৈতিক যে সচেতনতা তৈরির যে ক্ষেত্র, সেই ক্ষেত্রটাই আসলে কখনো তৈরি হয়নি। বাংলাদেশের নাগরিকদের অধিকারগুলো কি কি, সংবিধানে আমাদের আইন কানুন কি কি, এইগুলো যদি আমরা জানতে পারি প্রথমে, তাহলে এটা হচ্ছে শিক্ষার একটা আলো আসবে। নির্বাচনে নারীদের ভোট পরিবর্তন করতে পারে সমীকরণে, তবে ভোট কেন্দ্রিক সহিংসতা ও বিশৃঙ্খলা নারীদের ভোটে অংশগ্রহণ অনাগ্রহের কারণ বলছেন ভোটাররা। বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হয়, হট্টগোল, মারামারি, হানাহানি এগুলো সৃষ্টি হয়, যার কারণে মূলত হচ্ছে নারীরা একটু বাইরে যেতে ভয় পায়। যারা হচ্ছে ভোটে নির্বাচিত হয়, তারা ভোট শেষ হবার পরে তারা নারীদের কথা চিন্তা করে না, নারীদের কথা তারা আর ভাবে না। এই জন্যই নারীদের নিজেদের রাজনৈতিক চর্চা করা দরকার। নারীর উন্নয়নে কাজ করবেন, ভূমিকা রাখবেন নিরাপত্তা, ন্যায্য মজুরি ও নারী শিক্ষার উন্নয়নে।
এমন প্রার্থী চান ভোটাররা। এছাড়া টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সমাজের সব স্তরে মানুষের সমান অধিকার নিশ্চিতের দাবি তাদের। যেই হোক না কে, আমি বলি যাতে হচ্ছে অন্তত আমরা যারা নারী উদ্যোক্তা আছি তারা আমাদেরকে নিয়ে যাতে একটু চিন্তা ভাবনা করে। ভালো নেতৃত্ব একটা ভালো ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করে দেয় এবং আমরা আশা করি এমন একজন নেতৃত্বকে আমরা পাবো, নেতাকে পাবো যে নারীদের ব্যবসায়িক ক্ষেত্রে অবশ্যই সহায়ক হবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া নারী ভোটার রয়েছে 15 লাখের বেশি। মাজিদুর রহমান, এখন বগুড়া। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে ফেলানি সহ বাংলাদেশি নাগরিক হত্যা, নির্যাতন, গুম, পুশ-ইনের বিচার দাবিতে সমাবেশ করেছে মানবাধিকার সংগঠন অধিকার। সকালে প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে বক্তারা সীমান্তে বাংলাদেশি নাগরিকদের উপর নির্যাতন ও হত্যা বন্ধের দাবি জানান। তারা বলেন, বিএসএফের হাতে হত্যা ও নির্যাতনের শিকার পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে। এ সময় ভারতীয় শাসক গোষ্ঠীর আগ্রাসী ভূমিকার প্রতিবাদ জানানোর পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিও জানান বক্তারা। সমাবেশে নির্যাতিত পরিবারের সদস্য, মানবাধিকার কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এই অত্যাচার কেন গুলি করলো? আমার ছেলেটার বয়স 13 হতে 14 বছর। এই ছেলেটার মনে হয় আমি বিচার চাইছি। বাংলাদেশে হাসিনার সময়ে গুমের ঘটনা ঘটেছে প্রচুর, এবং সেই ব্যাপক গুমের ঘটনার অনেককে ভারতে বাহিনী হাতে তুলে দেওয়া হয়েছিল। ইন্ডিয়ার ভিতরেও ওই জেলের ভিতরে আমাকে নানান ধরনের টর্চার করেছে। তো আমি এই নির্যাতনের বিচার চাই। আন্তর্জাতিকভাবে আমি মনে করি এই হত্যার প্রতিবাদ হওয়া উচিত, সোচ্চার হওয়া উচিত। প্রত্যেকের বয়সকে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ভাবে রেজ করা উচিত। ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসির অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ইসি সানাউল্লাহ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। পালন করে নাই মর্মে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে, তাদেরকে আমরা নিবন্ধন দিতে পারিনি। এটা আমাদের জন্য এটা আমাদের একটা কনস্ট্রেইন ছিল। আমি আজকে খুব খুশি হতাম যদি 81 জায়গায় আমি 200-300 সংস্থা পেতাম। আমাদের কাছে অ্যাপ্লিকেশন করেছিল 3 শতাধিক প্রতিষ্ঠান আমাদের কাছে অ্যাপ্লিকেশন করেছিল। তার মধ্য থেকে আমরা চূড়ান্তভাবে 81টা প্রতিষ্ঠানকে কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা দিতে পেরেছি নিবন্ধন। আমরা আশা করি আমরা এই 81টাকে হারাবো না ভবিষ্যতে, এবং আপনারা বস্তুনিষ্ঠভাবে আপনাদের দায়িত্ব সম্পাদন করবেন এবং ভবিষ্যতে আমাদের এই স্পেসটাকে গ্রো করতে হবে। কারণ আপনারা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের অত্যন্ত এসেনশিয়াল একটা পার্ট, অত্যন্ত এসেনশিয়াল পার্ট। ইউ আর দ্য থার্ড আই অফ দি ইলেকশন কমিশন। এবং আমিও কি ভুল করছি, আমারও কি কি সীমাবদ্ধতা আছে, সেগুলো কিন্তু আপনি আমাকে বলে দিচ্ছেন। সুতরাং আমরা চাই যে এবারের সিটিজেন অবজারভেশনটা মানসম্মতভাবে হোক। আবারও আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম সেটা আমি পুনরাবৃত্তি করতে চাই। আমরা আমাদের প্রত্যাশাটাকেও হয়তোবা একটা সীমিত পরিধির মধ্যেই রাখবো। তদুপরি আমরা চাই যে অন্তত মৌলিক বিষয়াদি যেন কোনোখানে কোনো ব্যত্যয় না হয়। আর আপনাদেরকে আমরা এইটুকু অ্যাসিওর করতে পারি যে ইউ উইল হ্যাভ ফুল ফ্রিডম ইন ডুইং হোয়াট ইউ ওয়ান্ট ইউ হ্যাভ টু ডু। আপনাদের নীতিমালার ভিতরে থেকে যে কাজগুলো আপনাদের করার, সেটা করার জন্য সম্যক সব ধরনের সহায়তা নির্বাচন কমিশন থেকে আপনাদেরকে দেওয়া হবে। আজকে যারা এখানে নাই উপস্থিত, আমি আশা করি তাদের কাছেও আমাদের এই বার্তাটা পৌঁছাবে। নির্বাচন কমিশন ইজ জাস্ট ওয়ান স্টেপ অ্যাওয়ে ফর এনি কাইন্ড অফ অ্যাসিস্ট্যান্স শুড ইউ নিড। আর সারা দেশে শীতের তীব্রতা আরও বেড়েছে। চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে নওগাঁয় 6.7 ডিগ্রি সেলসিয়াস, আর গোপালগঞ্জ ও মেহেরপুরে তাপমাত্রা নেমেছে 7 ডিগ্রির নিচে। মাস জুড়েই সারা দেশে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। বিস্তারিত প্রতিবেদনে। সারা দেশে শীতের তীব্রতা আরও বেড়েছে। বিভিন্ন জেলায় 10-এর নিচে তাপমাত্রা। ভোর থেকেই কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। স্থানীয় আবহাওয়া অফিস বলছে, নওগাঁয় চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.7 ডিগ্রি সেলসিয়াস।
বিভিন্ন ধরনের সমস্যা, আমাদের চলাফেরা, ফসলের ক্ষয়ক্ষতি, কুয়াশায় প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে, মানে এই যে হলুদ হয়ে যাচ্ছে। রাজশাহীতে সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয় 8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল 97%। ঘন কুয়াশার চাদরে ঢাকা নগরী, তবুও জীবিকার তাগিদে সকাল থেকেই কাজে বের হতে হচ্ছে শ্রমজীবী মানুষদের। চাঁপাইনবাবগঞ্জে টানা শীতের দাপটে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ চরমে। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত চরাঞ্চলের বাসিন্দারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। কাজ আপনার হচ্ছে আবার হচ্ছে না, কাজে কোথায় যাব কোনো পরিস্থিতি পাচ্ছি না, একদিন করলে 4 দিন বসে থাকতে হয়েছে। শীতের লেগে ধরেন যে পাহাড় পা কুকুরি হয়েছে, কাজ কাম করতে পারছি না। নদীর কান্দাতে প্রচুর বাতাস এবং ঠান্ডা, খুব কষ্টদায়ক ঠান্ডা। মেহেরপুর ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমেছে 6.9 ডিগ্রিতে। উত্তরের হিমেল হাওয়ার সঙ্গে তীব্র শীত দুর্ভোগ বাড়িয়েছে খেটে খাওয়া মানুষের। কমে গেছে যানবাহন চলাচল ও যাত্রী সংখ্যা, স্থবির হয়ে পড়েছে ছোট ব্যবসা। গোপালগঞ্জেও তাপমাত্রা 7.7 ডিগ্রি সেলসিয়াস। মাঝারি শৈত্যপ্রবাহে সকাল ও রাতের দিকে ঘন কুয়াশায় ধীরগতিতে চলছে যানবাহন, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। কৃষি বিভাগ বলছে রবি ফসলেও শীতের নেতিবাচক প্রভাব পড়তে পারে। শীত কনকনি শীত পড়ছে, শীতে হাড় নড়ে যাচ্ছে। শীতের কারণে রাস্তাঘাটে লোকজন নাই, ব্যবসা বাণিজ্যও অনেক কম। চলতি মাস জুড়েই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঠান্ডাজনিত রোগ থেকে বাঁচতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শামসুল আরেফিন, এখন। এবারে খেলার প্রসঙ্গ। টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে, অন্যথায় খোয়াতে হবে পয়েন্ট। ESPN ক্রিকইনফো জানিয়েছে বিসিবিকে এমনই হুমকি দিয়েছে আইসিসি। তবে বিসিবির দাবি এখন পর্যন্ত কিছুই জানায়নি আইসিসি। এই অবস্থায় বাংলাদেশের বিশ্বকাপ মিশন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিস্তারিত প্রতিবেদনে। সময় যত গড়াচ্ছে, বাংলাদেশের আসন্ন টি-20 বিশ্বকাপে খেলা নিয়ে নাটকীয়তা আর শঙ্কা যেন পাল্লা দিয়েই বাড়ছে। মঙ্গলবারই বিসিবি জানিয়েছিল ভেন্যু পরিবর্তন না হলে বিশ্বকাপে অংশ নেবে না বাংলাদেশ দল। এদিন বিসিবি ও আইসিসির মাঝে বিদ্যমান পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত হয় এক ভার্চুয়াল বৈঠক। ESPN ক্রিকইনফোর দাবি, বৈঠকে আইসিসি নাকি বিসিবিকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতে যেতেই হবে, অন্যথায় হারাতে হবে পয়েন্ট। যদিও বিসিবির দাবি ভিন্ন। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানাচ্ছে আইসিসি এখনও এমন কোনো চূড়ান্ত বার্তা দেয়নি। মঙ্গলবারের বৈঠকে আসলে কি কি বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে আইসিসি বা বিসিবি কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এর আগে গত রোববার আইসিসিকে ভারতের বাইরে নিজেদের ম্যাচ আয়োজনের বিষয় বিবেচনার আবেদন করে চিঠি দিয়েছিল বিসিবি। সব মিলিয়ে বিশ্বকাপের মাত্র 1 মাস আগে বেশ অনিশ্চয়তার মুখে বাংলাদেশের ক্রিকেট। মুস্তাফিজকে কেকেআর থেকে বাদ দিতে ভারতীয় ক্রিকেট বোর্ড নির্দেশ দেওয়ার পর থেকেই দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি। এ ঘটনার জের ধরেই নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে যেতে চায় না বাংলাদেশ। আইসিসির মধ্যস্থতায় শেষ পর্যন্ত বিসিবি কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার। আসাদুজ্জামান লিটন, এখন। দর্শক, এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।